জয় হিন্দ। তোমরা জানো আমাদের WBPSC ক্লার্কশিপের যে পরীক্ষা তার আর সময় নেই, ঠিক আছে? তাই শেষ মুহূর্তের একদম শেষ মুহূর্তের শেষ দিনের আমরা শেষ একটা প্র্যাকটিস সেট সলভ করবো, ঠিক আছে? দেখো আজকে আমরা যে সমস্ত অঙ্কগুলো করবো এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসার চান্স খুব আছে, ঠিক আছে? এখান থেকে তোমরা কিন্তু অবশ্যই কমন পাবে, তাই প্রত্যেকটা প্রশ্ন ভালো করে দেখো, ঠিক আছে? একটা প্রশ্ন মিস করবে না, প্রতিটা প্রশ্ন শেষ অবধি দেখবে। আজকের ভিডিওতে আমরা কিন্তু একদম 30টা অঙ্কই করবো। তোমাদের পরীক্ষায় যেরকম 30টা অঙ্ক থাকে, আমরাও আজকে প্র্যাকটিস সেটে কিন্তু 30টা অঙ্কই করবো। চলো আজকের প্রথম প্রশ্নটা কি আছে দেখা যাক। কি বলেছে দেখো প্রথম প্রশ্নটাতে, একটি সংখ্যা 16075 কে x দিয়ে ভাগ করলে ভাগফল 167 হয় এবং ভাগশেষ 43 হয়, তাহলে x এর মান কত? ঠিক আছে, x এর মান কত? দেখো বেসিক কনসেপ্ট যাতে জানা আছে তাদের কিন্তু অঙ্কটা করতে কোনো অসুবিধা হবে না। বেসিক কনসেপ্টগুলো দিয়েই কিন্তু অঙ্কগুলো তৈরি করা হয়েছে, ঠিক আছে? বেসিক কনসেপ্ট না থাকলে এরকম অঙ্ক করা যাবে না, ঠিক আছে? আমরা দেখো একদম ছোটতেই আমরা একটা সূত্র পড়েছিলাম। কি পড়েছিলাম দেখো, যে ভাজ্য সমান সমান কি হয়, ভাজ্য সমান সমান হয় ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। মনে পড়ছে সবার? অঙ্ক করার শুরুতেই আমরা এই একটা সূত্র পড়েছিলাম না, যে ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, যখন আমরা ভাগ শিখতাম ছোট ক্লাসে, একদম 2-3-তে। দেখো এখানে কিন্তু সেই কনসেপ্টেই অঙ্কটা হবে। আমাদের ভাজ্য দিয়ে দিয়েছে, কত? 16075 ইজিক্যাল টু ভাজক দেওয়া আছে, ভাজক বের করতে হবে, ঠিক আছে? ভাজক কত? এক্স গুণ ভাগফল কত? ভাগফল হচ্ছে 167 আর ভাগশেষ কত? ভাগশেষ হচ্ছে 43, ঠিক আছে? এবার দেখো এই 43কে যদি আমরা ওদিকে নিয়ে যাই তাহলে কত হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। এবারে বিয়োগ হলে কত হবে? যদি 16075 থেকে 43 বিয়োগ করে দাও তাহলে কত হবে? দেখো 5 থেকে 3 চলে গেলে 2, 7 থেকে 4 চলে গেলে 3, এখানে 0, এখানে 6, এখানে 1, মানে 16035 ইজিক্যাল টু হয়ে যাবে x ইন্টু 167। এবারে এক্স এর মান বের করতে গেলে কি করতে হবে আমাকে? এই 16032 এটাকে ভাগ করতে হবে না 167 দিয়ে? 167 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে? দেখো 1679 বারে কত হবে? দেখো এখানে যেহেতু সবারই প্রথমে 9 আছে না অপশনগুলোতে, তাই আমরা বুঝতে পারছি অপশন দেখেই যে প্রথমটা 9 বারেই যাবে। এবারে 9 বারে গেলে কত হবে? দেখো 9 7 63, 3 হাতে থাকবে 6, 9 7 9 6 54, 54 আর 6 60, পিছনে একটা 0, 9 9 6 15, মানে 1503। এখানে 0, এখানে 0, এখানে 1, আর এই দুটো নিচে নেমে যাবে 2। এবারে কততে যাবে? দেখো আমরা কি করব, 7-এর ঘরে নামতা পড়বো, দেখবো 7-এর কততে একক স্থানে 2 আসছে। তো 7 একে 7, 7 2 14, 7 3 21, 7 4 28, 7 5 35, 7 6 42, 7 6 42এই খালি 2 আসছে, আর কোনো কিছুতে কিন্তু আসছে না। তাহলে এখানে বলবো 7 6 42, 42-এর 2 হাতে থাকবে 4, 6 6 36, আর 4 40, 0, 6 1 6 4 10 মিলে গেল, তার মানে 96। তার মানে এক্স এর মান কত হয়ে গেল? 96। তাহলে এক্স এর মান কত? এক্স এর মান 96, যেটা আছে অপশন সিতে। তার মানে অপশন সি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? অপশন সি হয়ে গেল সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, নিচের কোন সংখ্যাটি 1/3 থেকে যত বড় 7/8 থেকে ঠিক ততই ছোট? দেখো কি করতে হয়, আমি তোমাদেরকে শিখিয়েছিলাম এই টাইপের অঙ্কগুলো। সেখানে ভগ্নাংশ ছিল না, সেখানে একটা পূর্ণ সংখ্যা দিয়ে দেওয়া ছিল, কিন্তু প্রসেসটা সেম। এখানে যদি বলতো যে কোনো সংখ্যা 4 থেকে যত বড় 12 থেকে তত ছোট, তাহলে আমরা কি করতাম, এই সংখ্যা দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হতো, ঠিক আছে? এখানে ভগ্নাংশ দেওয়া আছে, তো আমরা সেম প্রসেসই অ্যাপ্লাই করবো। প্রথমে ভগ্নাংশ দুটাকে যোগ করে নিই। যোগ করলে কত হবে? 1/3 প্লাস 7/8 যোগ করলে কত হবে? দেখো নিচে হয়ে যাবে 24, উপরে কত হয়ে যাবে? 3 7 21 প্লাস সরি, এখানে হয়ে যাবে 8, আর এখানে হয়ে যাবে 8 3 24, 3 7 21, তার মানে উপরে হয়ে যাবে 29, নিচে হয়ে যাবে 24। এবারে কি করতে হবে, এটাকে ভাগ করতে হবে 2 দিয়ে। 2 দিয়ে ভাগ, 2 দিয়ে ভাগ মানে কি, ভাগ উল্টে গুণ লিখবো। তার মানে 29/24 ইন্টু 1/2, তার মানে 29/48 হয়ে যাবে আমাদের অ্যান্সার। বোঝা গেল? যেটা আছে অপশন, দেখো কোনো অপশনই দেওয়া নেই, হ্যাঁ অপশন ভুল দেওয়া আছে, ঠিক আছে? 29/48 এটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? অপশনগুলো এখানে ভুল দেওয়া আছে, ঠিক আছে? 29/48 এটা আমাদের কারেক্ট অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, এ একটি কাজ এ সম্পূর্ণ করে 6 দিনে, বি করে 8 দিনে, সি করে 12 দিনে। এ এবং বি একত্রে কাজ শুরু করার 2 দিন পরে চলে যায়, বাকি কাজ সি একা
করে সম্পূর্ণ কাজটি কত দিনে শেষ হবে। ঠিক আছে, তাহলে কি করে দেখো এ বি সি, ঠিক আছে, ধরে নিলাম এ বি সি তিনজন আছে। এবারে কি করছে, এ করতেছে কত দিনে, 6 দিনে, বি করতেছে 8 দিনে, সি করতেছে 12 দিনে। আমরা টোটাল ওয়ার্ক ধরে নেবো এই তিনটার লসাগু, 6, 8, 12 লসাগু কত, 12 লসাগু হবে 24, 24 এটা হয়ে গেল আমাদের টোটাল ওয়ার্ক। কি হয়ে গেল আমাদের, এটা টোটাল ওয়ার্ক, মানে 24টা চেয়ার আমাদের বানাতে হবে। এবারে এ 6 দিনে 24টা চেয়ার বানায়, তার মানে একদিনে কয়টা চেয়ার বানায়, 6, 4, 24, 4টা। বি 8 দিনে 24টা চেয়ার বানায়, তার মানে একদিনে কটা চেয়ার বানাবে বি, একদিনে তার মানে বানাবে 8, 3, 24 মানে 3টা। সি বানায় 12 দিনে, তার মানে একদিনে কটা বানায়, 2টা চেয়ার বানায়। এবারে দেখো কি বলেছে, এ আর বি একত্রে কাজটা শুরু করছে। তো এ আর বি একত্রে একদিনে কয়টা চেয়ার বানাবে, 4 আর 3 7টা। এ আর বি একত্রে একদিনে কয়টা চেয়ার বানাবে, 7টা। এরা কতদিন পর চলে যায়, 2 দিন পর চলে যায়। তার মানে একদিনে যদি 7টা চেয়ার বানায়, তার মানে 2 দিনে ওরা কতটা চেয়ার বানাইছে, 14টা চেয়ার। 14টা চেয়ার বানানোর পর ওরা চলে গেল। তারপরে আসলো কি সি, সি এসে বাকি কাজটা কমপ্লিট করলো। এবারে বাকি কাজ কতটা থাকলো আর, দেখো 24টা চেয়ার বানানো ছিল আমাদের টোটাল কাজ, তার মধ্যে থেকে 14টা চেয়ার তারা বানায় চলে গেছে, তার মানে বাকি থাকলো আর কয়টা কাজ, 10টা চেয়ার বানানোর কাজ। এবারে সি ওই কাজটা করবে। এবারে সি একদিনে বানায় দুটা চেয়ার, তার মানে 10টা চেয়ার বানাতে কতদিন সময় লাগবে, 10কে ভাগ করে 2 দিনে, 2 দিয়ে 5 দিনে, তার মানে সি এর কতদিন লাগবে টাইম, 5 দিনই। ঠিক আছে, তাহলে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে, দেখো কি বলেছে, সম্পূর্ণ কাজটি কতদিনে শেষ হবে। দেখো এরা দুইজন এ আর বি 2 দিন কাজ করে গেছে, আর বি এর আবার কত, সি এর কতদিন সময় লাগলো, 5 দিন, তার মানে টোটাল আমাদের কয়দিন সময় লাগলো, 7 দিন। ঠিক আছে, অপশনে 5 দিন দেওয়া আছে, এইভাবে তোমরা আবার 5টা রাইট করে দিও না, হ্যাঁ, সঠিক 7 দিন। দেখো আবার অপশনে 7 দিন দেওয়া নেই, সঠিক উত্তর কত হবে, 7 দিন। ঠিক আছে, কত হবে সঠিক উত্তর, 7 দিন। ঠিক আছে, 7 দিন হবে সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, কোনো টাকার 2 বছরের জটিল সুদ 5 টাকা 50 পয়সা এবং সরল সুদ 50 টাকা 50 পয়সা এবং সরল সুদ 50 টাকা, সুদের হার কত। ঠিক আছে, সুদের হার কত, 2 বছরের জটিল সুদ 50 টাকা 50 পয়সা মানে কি, আর সরল সুদ বলে দিয়েছে 50 টাকা। তার মানে কি, সরল সুদ 50 টাকা বলার অর্থ হলো যে কোনো একটা টাকা প্রিন্সিপাল প্রথম বছরে, ফার্স্ট বছরে সুদ কত পেয়েছে, 25 টাকা, সেকেন্ড বছরে সুদ কত পেয়েছে, 25 টাকা, এটা সরল সুদ। এবারে জটিল সুদের ক্ষেত্রে কি হয়েছে, জটিল সূত্রের ক্ষেত্রে ফার্স্ট বছরও তো সেমই পাবে, প্রথম বছরে কত টাকা পাবে, 25 টাকা। দ্বিতীয় বছরে কি হবে, দ্বিতীয় বছরে এই 25 টাকা তো পাবেই, তার সাথে সাথে এই যে প্রথমের যে 25 টাকার সুদ ছিল, এই সুদেরও আরও টাকা পাবে, এই সুদেরও আরও টাকা পাবে। তো এবারে দেখো এই সুদের তার মানে কত টাকা পেয়েছে, এই যে 25 টাকার কত টাকা সুদ পেয়েছে, দেখো 25 আর 25 50 হয়ে গেল, কত টাকা বাড়তি পেয়েছিল, 50 পয়সা। তার মানে এই 25 টাকার জন্য সে 0.50 এই টাকাটা পেয়েছে। এই টাকাটা পেয়েছে কার জন্য, এটার জন্য পেয়েছে, কারণ 25 আর 25 তো 50 হয়ে গেল, আর টোটাল মোট কত পেয়েছিল, 50 টাকা 50 পয়সা। সরল সুদ ছিল 50 টাকা, জটিল সুদ 50 টাকা 50 পয়সা। বোঝাতে পারছি তো, তোমাদের মাথায় ঢুকছে কিনা। এই যে এক্সট্রা 50 পয়সা পাইলো, কেন পাইলো এক্সট্রা 50 পয়সা, এক্সট্রা 50 পয়সা পেলো কারণ প্রথম বছরে যে 25 টাকা সুদ ছিল তার উপরে সে 50 পয়সা ইন্টারেস্ট পেয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে ইন্টারেস্ট রেটটা বের করতে পারবো। 25 টাকার যদি 50 পয়সা সুদ হয় তাহলে কিভাবে হবে, দেখো আমরা ধরে নিচ্ছি ইন্টারেস্ট রেট আর, তাহলে কি হবে 25 ইন্টু টাইম কত, 1 বছর, ইন্টু আর কত, আর আমরা বের করব বাই 100 ইজিক্যাল টু কত, ইজিক্যাল টু হচ্ছে 0.50, এই টাকাটাই তো 0.50। আসলে যেহেতু 25 ধরেছি তার মানে সুদ আমাদের কত, এই টাকাটা বেরোয়েছে। এবার দেখো সলভ করো, দশমিক উঠাও, নিচে 100, এই 100 কেটে দাও, 25 দিয়ে কাটো, 25 দুগুণা 50, তার মানে আর ইজিক্যাল টু কত হলো 2%। তার মানে সুদের হার কত, সুদের হার 2%, যেটা আছে অপশন বিতে। তার মানে অপশন বি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। বোঝা গেল, অপশন বি হয়ে গেল সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, প্রথম 5টি 3-এর গুণিতকের গড় কত, প্রথম 5টি 3-এর গুণিতকের গড় কত। দেখো প্রথম 5টি 3-এর গুণিতক, দেখো যেহেতু এখানে কম সংখ্যক বলে দিয়েছে না, আমরা লিখেই নিই 3-এর গুণিতকগুলো কি কি আছে। কি কি আছে, প্রথম 3 1-এ 3, 3 2-এ 6, 3 3-এ 9, 3 4-এ 12, 3 5-এ 15। দেখো প্রত্যেকের মধ্যে গ্যাপ কত, 3 না, প্রত্যেকের মধ্যে গ্যাপ কত, 3। যখনই এরকম বলবে যে প্রত্যেকের মধ্যে সেম গ্যাপ থাকে, তখন আমাদেরকে কি করতে হয়, এই যে মাঝের যে সংখ্যাটা সেটাই হয়ে যাবে আমাদের গড়। না হলে আমরা কি করতাম, দেখো এটাকে যোগ এটাকে যোগ এটাকে যোগ এটাকে
যেটা যোগফল আসতো সেটাকে আমরা যদি 5 দিয়ে ভাগ করতাম তাহলেও কিন্তু আমাদের গড় বেরিয়ে যেত, কিন্তু আমরা ওভাবে করব না। যোগ করার আমাদের কোনো প্রয়োজন নেই। আমরা কি করব, যেহেতু 5টা সংখ্যা বলেছে, প্রথম 5টা সংখ্যা বিজোড় সংখ্যা বলেছে, তাই আমরা কি করব, বিজোড় সংখ্যা 5 বলেছে, তাই 5 + 1/2 কত হলো 3। তার মানে 3 নম্বর সংখ্যাটাই হয়ে যাবে আমাদের গড়। তো 1 নম্বরে আছে 3, 2 নম্বরে আছে 6, 3 নম্বরে আছে 9। তার মানে আমাদের গড় কত হয়ে যাবে, গড় হয়ে যাবে 9। গড় কত হয়ে যাবে 9, বোঝা গেল, গড় কত হবে 9। তার মানে 9 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অপশন বি রাইট অ্যান্সার। বোঝা গেল? দেখো তোমরা এবার যোগ করেও কিন্তু ভাগ করতে পারতে, তাহলেও কিন্তু আমাদের গড় বেরিয়ে যেত। যেহেতু এখানে ছোট ছিল এটাও করা যেত, অসুবিধা নেই, কিন্তু আমি তোমাদেরকে বললাম যেটা সঠিক, যেটাতে সবকিছু করা যাবে সেটা। চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো, কি বলেছে, সোমবার, মঙ্গলবার ও বুধবারের গড় তাপমাত্রা হলো 40 ডিগ্রি সেন্টিগ্রেড, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবারের গড় তাপমাত্রা হলো 41 ডিগ্রি সেন্টিগ্রেড। যদি বৃহস্পতিবার দিনের তাপমাত্রা হয় 42 ডিগ্রি সেন্টিগ্রেড, তবে মঙ্গলবারের তাপমাত্রা কত? দেখো এখানে মঙ্গলবার হবে না, হ্যাঁ এখানে হবে সোমবার। ঠিক আছে, এখানে সোমবার হবে, কারণ মঙ্গলবারটা এই ডেটা দিয়ে মঙ্গলবার বের করা যাবে না। ঠিক আছে, তাই এখানে সোমবার হবে। তো সোমবারের গড় সোমবারের তাপমাত্রা কত ছিল? ঠিক আছে, দেখো কি বলেছে, মানডে, টিউসডে আর ওয়েডনেসডে এর গড় তাপমাত্রা কত ছিল? 40 ডিগ্রি। তাহলে এর মোট তাপমাত্রা আমরা বের করতে পারি। মোট তাপমাত্রা কত হবে তাহলে? 120 হলো। এবারে টিউসডে প্লাস ওয়েডনেসডে প্লাস থার্সডে এদের গড় তাপমাত্রা কত ছিল? 41। তো এর মোট কত হবে বের করতে পারি আমরা, 123 ডিগ্রি। এবারে দেখো বলে দিয়েছে যে থার্সডের তাপমাত্রা কত ছিল? 42। তাহলে টিউসডে আর ওয়েডনেসডে মিলে কত তাপমাত্রা হবে? দেখো এখানে 3 জনের আছে 123 আর থার্সডের আছে 42। তাহলে আমরা যদি এখান থেকে 42 মাইনাস করে দিই তাহলে কত হবে দেখো, 81। তাহলে 81 ডিগ্রি হচ্ছে এদের দুজনকার মিলে। এবার দেখো এখানে যদি এই দুজনকার মিলে 81 হয় তাহলে মানডের কত হবে বের করতে পারবো। এই 121 থেকে 81 মাইনাস করে দাও, 39। কত হবে তাহলে? 39। তাহলে মানডের তাপমাত্রা কত হয়ে গেলো? মানডের টেম্পারেচার হলো 39 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা আছে অপশন এ তে। তার মানে অপশন এ হয়ে গেলো আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? অপশন এ হয়ে গেলো সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, যদি অমিতের আয় দীপুর আয়ের থেকে 20% বেশি হয় তবে দীপুর আয় অমিতের আয়ের থেকে শতকরা কত কম? ঠিক আছে, দেখো কি বলেছে, অমিত আর দীপু, অমিতের আয় কি বলেছে, অমিতের আয় দীপুর আয়ের থেকে 20% বেশি। তার মানে দীপুর যদি 100 হয় অমিতের হবে 120। এবার বলেছে তবে দীপুর আয় অমিতের আয়ের থেকে কত কম, শতকরা কত কম অমিতের আয় থেকে। ঠিক আছে, দীপুর আয় কত কম? 20 কম। কার থেকে? অমিতের থেকে। তো যার শেষে এর থাকে সেটাকে আমরা নিচে লিখি। অমিতের কত? 120। ব্যাস, শতকরা বের করতে গেলে 100 দ্বিগুণ, 0 এই 0 কাটো, 2 দিয়ে কাটো, 6 কত কাটো, 2 3 6 আর উপরে হয়ে যাবে 50। তার মানে হলো 50/3। 50/3 মানে হচ্ছে 16.66। ঠিক আছে, যেটা হচ্ছে অপশন এ তে। তার মানে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। দেখো 50/3 মানে হচ্ছে এটা 16 পূর্ণ 2/3 হয়, তো 16.66 হবে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখো। পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত শতাংশ বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল 40% বৃদ্ধি পাবে? ঠিক আছে, দেখো কি বলেছে এখানে, বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য কত বৃদ্ধি করলে ক্ষেত্রফল 40% বৃদ্ধি পাবে। বর্গক্ষেত্রের বাহু আমরা ধরি যদি এ, তাহলে ক্ষেত্রফল কত হয়ে যাবে? এ স্কোয়ার। এবারে এ স্কোয়ার 44% বৃদ্ধি পেয়েছে, তার মানে আমরা ধরে নিব যে আগে ক্ষেত্রফল ছিল কত? 100। আগে ক্ষেত্রফল কত ছিল? 100। এখন ক্ষেত্রফল কত হয়ে গেছে? 144। আগে যদি ক্ষেত্রফল 100 ছিল তার মানে আগে 100 ছিল, তাহলে আগে বাহু কত ছিল? √100, √100 ইজিক্যাল টু 10। 10 গুণ 10 100 হয়েছে, তবেই না হয়েছে 100 বর্গ ক্ষেত্রফল। তার মানে এবারে যদি 144 এখন ক্ষেত্রফল হয় তাহলে এখন বাহু কত? √140। 140 মানে কত? 12। 12 × 140। তার মানে আগে ছিল বাহুর 10, এখন হয়ে গেল 12। তার মানে কত বৃদ্ধি পেল? 2 বৃদ্ধি পেল। কতর মধ্যে থেকে 2 বৃদ্ধি পেল? 10-এর মধ্যে 2 বৃদ্ধি পেল। তার মানে কত শতাংশ বৃদ্ধি পেল? 0 0 কাটো, 2 10 20, 20%। বোঝা গেল? তার মানে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। তার মানে বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধি করলে ক্ষেত্রফল 40% বৃদ্ধি পাবে। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে,
20 লিটারের একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:3। যদি 4 লিটার জল তুলে না, এটা হবে মিশ্রণ। যদি 4 লিটার মিশ্রণ তুলে, দেখো যদি 4 লিটার মিশ্রণ হবে, হ্যাঁ মিশ্রণ, যদি 4 লিটার মিশ্রণ তুলে তার পরিবর্তে 4 লিটার দুধ ঢালা হয়, তবে মিশ্রণে এখন দুধ ও জলের অনুপাত কত হবে? ঠিক আছে, 20 লিটারের একটা মিশ্রণ ছিল, তার মধ্যে থেকে 4 লিটার তুলে নিয়েছে, তার পরিবর্তে কি করেছে, 4 লিটার মিশ্রণ তুলে তার পরিবর্তে দুধ ঢেলেছে, 4 লিটারের পরিবর্তে 4 লিটার দুধ ঢেলেছে, তাহলে এখন দুধ আর জলের অনুপাত কত? তো দেখো 20 লিটার মিশ্রণ ছিল, 20 লিটার থেকে 4 লিটার যখন মিশ্রণ তুলে নেবে তখন মিশ্রণ কত থাকবে? 16 লিটার। এবারে 20 লিটার মিশ্রণে যদি দুধ আর জলের অনুপাত 5:3 হয়, তার মানে 16 লিটার মিশ্রণটাতেও তো দুধের অনুপাত 5:3 হবে, ঠিক কি না? ধরে নাও 20 লিটারের বালতিটা ছিল, যেখানে দুধ আর জল মিশানো ছিল, মিশ্রণটা ছিল কত অনুপাতে? 5:3। এবার সেখান থেকে আমি 4 লিটার মিশ্রণ তুলে নিলাম। এবারে মিশ্রণ যে তুলে নিলাম, তো বাকি থাকলো 16 লিটার। এই যে 16 লিটার থাকলো, এখানেও তো দুধ আর জলের অনুপাত সেমই থাকবে না, কারণ যখন আমি মিশ্রণটা তুলছি তখন তো পুরো মিশ্রণটাই তুলছি, দুধ আর জল তো আলাদা আলাদা তুলছি না। তো বাকি যে 16 লিটার থাকবে সেখানে তো দুধ আর জলের অনুপাত এই সেমই থাকবে, 5:3। তাহলে বাকি যে বালতিটা যে এখন 16 লিটার আছে, সেখানে দুধ আর জলের অনুপাত 5:3। তো এখানে দুধ আর জলের পরিমাণ কত সেটা আমরা বের করতে পারবো। বালতিটা ছিল 16 লিটারের, তাহলে দুধের পরিমাণ কত হবে? 5/5 আর 3 যোগ করলে 8, তাহলে দুধের পরিমাণ কত হবে? 8 দুগুণা 16, 5 দুগুণা 10, তার মানে 10 লিটার হয়ে গেল মিল্ক। 10 লিটার কত হলো? মিল্ক। এবারে 3 অনুপাত আছে জল, তাহলে জলের পরিমাণ কত হবে? 16 গুণ 3/8, 8 দুগুণা 16, 3 দুগুণা 6, তাহলে এটা হয়ে গেল ওয়াটার, 6 লিটার হলো ওয়াটার। এবারে যে 16 লিটার যে মিশ্রণটা বাঁচলো, এখানে হয়ে গেল কত? দুধের পরিমাণ হলো 10 লিটার, জলের পরিমাণ হলো 6 লিটার। এবারে কি বলেছে? এখানে 4 লিটার দুধ ঢালা হলো, তার মানে আরও 4 লিটার দুধ ঢালা হলো, 4 লিটার দুধ ঢালা হলো, মিল্ক অ্যাড করা হলো। তাহলে এখন অনুপাত কত হবে? তাহলে এখন দুধ আর জলের অনুপাত কত হবে? দুধ হয়ে যাবে এখন হবে 14 লিটার, জল হয়ে যাবে 6 লিটার। তাহলে অনুপাত কত হবে? 2 দিয়ে কাটো, 2 7 2 3, মানে 7:3। এখন অনুপাত কত হয়ে যাবে? 7:3, যেটা আছে অপশন ডিতে। তার মানে অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? দেখো এটা ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু, হ্যাঁ স্টার মার্ক দিয়ে রাখো অঙ্কটা। চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, একটি মোবাইল এবং একটি ট্যাবের মূল্য একত্রে 35,000 টাকা। ট্যাবের দাম যদি মোবাইলের থেকে 1.5 গুণ বেশি হয়, তাহলে মোবাইলের মূল্য কত হবে? ঠিক আছে, ধরে নিচ্ছি আমি মোবাইলের দাম এক্স টাকা, ট্যাবের দাম তাহলে কত হবে? ট্যাবের দাম হবে 1.5 গুণ, মানে 1.5x হলো। কি বলেছে? এই দুটো মিলে কত টাকা? মিলে হচ্ছে 35,000 টাকা। তাহলে দেখো এখান থেকে দুটাকে যোগ করলে কত হবে? এই যে কিছু নেই মানে 1x, তার মানে 1x আর 1.5x মানে কত হবে? 2.5x ইজিক্যাল টু 35,000। এখান থেকে x এর মান কত হবে? 35,000 বাই 2.5, উঠাও গুণ 10, এবারে কাটো, 5 5 25, কাটো 5 7 35, পিছনে 3টা 0, 5 3টা 0 হলো। এবারে 5 দিয়ে কাটো, কত হবে? 5 1 5, 5 4 20, 14 5 70 হয়ে গেল, পিছনে 2টা 0, আর এই 10টা গুণ করলে এখানে একটা 0 হয়ে যাবে, 14,000 হয়ে যাবে আমাদের উত্তর। এক্স এর মান কত হয়ে গেল? এক্স হয়ে গেল 14,000। আমাদের কি চাইছে? মোবাইলের মূল্য আমরা এক্স ধরেছিলাম, তাহলে এক্স হয়ে গেল 14,000, যেটা আছে অপশন বিতে। তার মানে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, দুটি সংখ্যার গড় 6.5 এবং সংখ্যা দুটির গুণফল এর বর্গমূল যদি 6 হয়, তবে সংখ্যা দুটি কি কি? দেখো সংখ্যা দুটির গুণফলের বর্গমূল 6, তার মানে আমরা গুণফল পেয়ে যাবো। গুণফল কত হয়ে যাবে? বর্গমূল যদি 6 হয়, তার মানে গুণফল কত? 36। গুণফল কত? 36। এবারে দেখো অপশানগুলো যদি আমরা ভালো করে দেখি, এটা আমাদের করার কোনো প্রয়োজন নেই, অঙ্কটা করারই কোনো প্রয়োজন নেই, অপশানগুলো দেখেই আমরা চেক করতে পারবো। দেখো কোন দুটো সংখ্যার গুণফল 36 আসতেছে? 5 3 কত হচ্ছে? 15, এটা হবে না। 4 নং 36, এটা হবে। 10 3 30, হবে না। 11 2 22, হবে না। তার মানে এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না। অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অপশান বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল? 9 আর দেখো 9 আর 4, 9 আর 4 কত? 13, 13 অর্ধেক হচ্ছে 6.5, মানে দুটা সংখ্যা, তার গড় 6.5 মিলে গেল আমাদের। তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? অঙ্কটা আমাদের করার প্রয়োজন নেই, আমরা অপশন দেখেই করতে পারলাম। পরবর্তী প্রশ্ন কি আছে দেখো।
পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, 625-এর 10% গুণ 400-এর 4%-এর মান কত? ঠিক আছে, দেখো 625-এর 10% মানে 10/100 গুণ আবার কি বলেছে 400-এর 4% মানে 400 গুণ 4/100। ঠিক আছে, দেখো এই জিরো কাটো, এই দুইটা জিরো কাটো, 2 2 4, 2 5 10, 5 দিয়ে কাটো, কত হবে 125। এবারে 125 4-এ কত হচ্ছে 500, 500 গুণ 2 কত হচ্ছে 1000। তাহলে আমাদের মান কত হয়ে গেলো 1000, যেটা আছে অপশান। দেখো এখানেও অপশানে দেওয়া নেই, দেখো আজকে খুব প্রিন্টিং মিস্টেক হয়েছে, হ্যাঁ অপশানে দেওয়া নেই। তাহলে আমাদের সঠিক উত্তর কত হয়ে যাবে 1000, এটাই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো, কি বলেছে, কমল একটি কাজ 15 দিনে শেষ করতে পারে। কমল অমিতের থেকে 50% বেশি শক্তিশালী হয়। কমল ও অমিত একসাথে কাজ করলে সেই কাজটি কত দিনে শেষ হবে? ঠিক আছে, কি বলেছে, এখানে আছে অমিত, এখানে আছে কমল। কি বলেছে, কমল অমিতের থেকে 50% বেশি শক্তিশালী। তার মানে ধরে নিচ্ছি অমিত যদি 100টা চেয়ার বানাতে পারে, তাহলে কমল কয়টা চেয়ার বানাতে পারবে 150টা। ঠিক আছে, তাহলে দেখো এটাকে যদি আমরা ছোট ছোট করে কেটে কেটে নিই, 0 কাটো, 2 দিয়ে কাটো, 5 দিয়ে কাটো, 5 2 10, 5 3 15। তার মানে অমিত যদি 2টা চেয়ার বানাতে পারে, কমল কয়টা চেয়ার বানাতে পারবে 3টা চেয়ার। অমিত যদি একদিনে 2টা চেয়ার বানায়, কমল একদিনে কয়টা চেয়ার বানাবে 3টা চেয়ার। এবার ধরে নাও কোনো একটা কাজ কমল 15 দিনে শেষ করেছে, তার মানে টোটাল কাজ কত ছিল, অমিত ধরেন কমল একদিনে 3টা চেয়ার বানায়, তার মানে 15 দিনে কয়টা চেয়ার বানিয়েছিল 45টা চেয়ার বানিয়েছিল। তার মানে এটাই ছিল তার টোটাল কাজ, টোটাল এটাই কাজ ছিল, টোটাল ওয়ার্ক 45টা চেয়ার বানানো, যেটা সে 15 দিনে শেষ করেছে। কারণ কি, কারণ কমল একদিনে 3টা চেয়ার বানায়। এবারে কি বলেছে, সেই কাজটা যদি তারা একসাথে করতো তাহলে কতদিন সময় লাগতো। তাহলে দেখো অমিত করে 2টা চেয়ার বানায় একদিনে, কমল বানায় 3টা চেয়ার। তার মানে দুজনে যদি একসাথে কাজ করতো তাহলে একদিনে ওরা কটা চেয়ার বানাতো 5টা চেয়ার বানাতো। তাহলে 45টা চেয়ার বানাতে তাদের কতদিন সময় লাগতো, এই 45কে যদি আমরা 5 দিয়ে ডিভাইড করি তার মানে উত্তর হয়ে যাবে আমাদের 9। তার মানে তারা কতদিনে কাজটা শেষ করতো, 9 দিনে কাজটা শেষ করতো, যেটা আছে অপশন। দেখো আজকে মানে কেন না কেন জানি না, প্রচুর ভুল আসছে অপশনগুলো। ঠিক আছে, তোমরা এটা 9 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? অপশনগুলো তোমরা চেক করবে না, হ্যাঁ 9 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো, কি বলেছে, অমিত এবং দীপু একটি ব্যবসাতে 3:2 অনুপাতে নিবেশ করে। তারা মোট লাভের 5% একটি বিদ্যালয়ে দান করে এবং অমিত মোট লাভের 8,550 টাকা পায়। মোট কত টাকা লাভ হয়েছিল? ঠিক আছে, ধরে নিচ্ছি আমরা মোট 100% লাভ হয়েছিল। কত লাভ হয়েছিল 100%। তো 100%-এর মধ্যে তারা কি করেছে 5% দান করে দিয়েছে বিদ্যালয়ে, তার মানে বাঁচলো কত এখন 95%। এবারে এই 95%-এ তারা কি করেছে 3:2 অনুপাতে ভাগ করে নিয়েছে। 3 নিয়েছে অমিত আর 2 নিয়েছে দীপু। ঠিক আছে, এবারে আমাদের অমিতেরটা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি না যে এই 95%-এরই 3/5 পরিমাণ মানে হচ্ছে 8,550, বলতে পারি কি না? এই যে অমিতের পরিমাণটা আমরা বের করলাম 3:2 অনুপাত দিয়ে, তাহলে এখান থেকে 100% সমান সমান কত হবে, 100% সমান সমান হবে এই 8,550 গুণ হয়ে যাবে, এই যে 5টা ওদিকে গেলে উপরে হয়ে যাবে 5, নিচে হয়ে যাবে 3, 95টা এদিকে আসলে 1/95 হয়ে যাবে, আর এখানে হয়ে যাবে গুণ 100। বোঝা গেল? 5 দিয়ে কাটো, 95কে 5 19 95, 3 দিয়ে কাটো, কত হবে 3 2 6, 3 8 24, 3 5 15, পিছনে একটা শূন্য। 19 দিয়ে কাটো, কত হচ্ছে 19 1 19, 9 5 95, 19 5 95, পিছনে একটা শূন্য। তাহলে 150 গুণ 100 দুটাকে গুণ করলে কত হয়ে যাচ্ছে 15, পিছনে 3টা জিরো, মানে 15,000। 100% মানে কত হয়ে গেল 15,000। তার মানে মোট কত লাভ হয়েছিল 15,000 লাভ হয়েছিল, যেটা আছে অপশন সিতে। তার মানে অপশন সি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, 10টি নল একটি চৌবাচ্চাকে 24 মিনিটে ভর্তি করতে পারে। যদি 2টি নল খারাপ হয়ে যায় তাহলে বাকি নল চৌবাচ্চাটি ভর্তি করতে কত সময় লাগবে? ঠিক আছে, কত সময় লাগবে 10টা নল, দেখো 10টা নল কত মিনিটে চৌবাচ্চাটা ভর্তি করে, 10 মিনিটে 24 মিনিটে চৌবাচ্চাটা ভর্তি করে। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি যে একটা নল 1 মিনিটে 1 লিটার জল ভর্তি করে। ঠিক আছে, একটা নল 1 লিটার জল ভর্তি করে, তার মানে একটা নল যদি 1 লিটার জল ভর্তি করে, তার মানে 10টা নল 1 মিনিটে 10 লিটার জল ভর্তি করবে। বোঝাতে পারছি কিনা? একটা নল 1 লিটার জল ভর্তি করে, তার মানে 10টা নল কয় লিটার জল ভর্তি করবে 1 মিনিটে? 10টা নল 1 মিনিটে 10 লিটার জল ভর্তি করবে, তার মানে 24 মিনিটে কত লিটার জল ভর্তি করবে, তার মানে 240 লিটার জল ভর্তি করবে।
বোঝা গেল? 240 লিটার জল ভর্তি করবে। কয়টা নল? 10টা নল, 24 মিনিটে। এবারে কি বলেছে, যদি 2টা নল খারাপ হয়ে যায়, তার মানে এখন কয়টা নল বাকি থাকলো? 8টা নল বাকি থাকলো, ঠিক আছে। এবারে 8টা নল, তার মানে 1 মিনিটে কয় লিটার জল ভর্তি করবে? 8 লিটার জল ভর্তি করবে। এবারে কি বলেছে, তাহলে চৌবাচ্চাটি ভর্তি করতে কত সময় লাগবে? চৌবাচ্চাটি ভর্তি করতে কত সময় লাগবে? ঠিক আছে, দেখো চৌবাচ্চাটা কত লিটারে ছিল? 240 লিটারের। তার মানে 240কে যদি ভাগ করি আমরা 8 দিয়ে, কত হবে? 8 3 24, মানে 30। তাহলে এখন কত মিনিট সময় লাগবে? আগে যদি 24 মিনিট সময় লাগতো, এখন 30 মিনিট সময় লাগবে, যেটা হচ্ছে অপশন সিতে। তার মানে অপশন সি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। অপশন সি হয়ে গেল সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 4 গুণ বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? দেখো সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আমরা যদি এ ধরি, তাহলে তার ক্ষেত্রফল কি হয়ে যাবে? √3/4 এ স্কোয়ার। √3/4 এ স্কোয়ার হলো। এবারে যদি আমরা 4 গুণ বৃদ্ধি করে দিই, তার যদি বাহুর দৈর্ঘ্য 4 গুণ বৃদ্ধি করে দিই, তাহলে তার বাহু দৈর্ঘ্য কত হয়ে যাবে এখন? 4a। তাহলে ক্ষেত্রফল কত হয়ে যাবে? √3/4 এ স্কোয়ার মানে কত? এ স্কোয়ার মানে কত হয়? 4a স্কোয়ার। 4a স্কোয়ার। এবারে √3/4 4a স্কোয়ার মানে কত? 16a স্কোয়ার। 16a স্কোয়ারটাকে আমরা এভাবে লিখতে পারি না যে 16√3/4 a স্কোয়ার, লিখতে পারি কিনা? তার মানে দেখো আগে ছিল √3/4 a স্কোয়ার, এখন হলো 16√3/4 a স্কোয়ার। তার মানে কত গুণ বৃদ্ধি পেলো? 16 গুণ বৃদ্ধি পেলো, যেটা আছে অপশন বিতে। তার মানে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, যদি কোনো আসল জটিল সুদে 4 বছরে সুদে আসলে 16 গুণ হয়, তবে বার্ষিক সুদের হার কত? দেখো কি করে এটা শর্টকাটে করতে হয়, দেখো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। কত গুণ হয়? 16 গুণ হয়। 16 গুণ হয় কয় বছরে? 4 বছরে। তার মানে 16কে আমরা 16⁴ বের করবো। 16⁴ মানে কি? 16কে আমরা এভাবে লিখতে পারি যে 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 1⁴। 1⁴ মানে হলো 4টার বদলে একটা, অথবা আমরা এখানে লিখতে পারি 2⁴ ইন্টু 1/4। তার মানে 4 কেটে গেল। বোঝা গেল? 2। তার মানে 16⁴ মানে কত হলো? 2। এবার এটা যত বেরোবে তার থেকে 1 মাইনাস করে দেবে অলওয়েজ। এটা থেকে 1 মাইনাস করে দেবে, তাহলে 2 থেকে 1 চলে গেলে 1, এর সাথে করে দাও 100%। ওটাই হয়ে গেল আমাদের উত্তর। তার মানে 100%। তার মানে বার্ষিক সুদের হার কত? বার্ষিক সুদের হার 100%, যেটা হচ্ছে অপশন বিতে। তার মানে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলে, যে 3 5 6 দ্বারা গঠিত 3 অঙ্কের সংখ্যাগুলির যোগফল কত? ঠিক আছে, 3 5 ও 6 দ্বারা গঠিত সংখ্যা তিনটা কি কি হবে? প্রথমে 3, তারপরে একবার হবে 5 6, তারপরে হবে 3, তারপরে 6 5, তারপরে নাও 5, তারপরে হবে 3 6 5 6 3। এবারে 6টা আগে নাও, 6 3 5 6 5 3। ঠিক আছে, এবার দেখো এগুলো যদি যোগ করি, যোগ করলে কত হবে? দেখো দেখো 6 5 আর 5 10, 6 6 12 আর 6 18, 18 10 28, 28 8 হাতে থাকবে 2। দেখো আবার কিন্তু সেম ডিজিটগুলোই এখানে আছে, হ্যাঁ, 2 আর 5, 2 আর 3, 2 আর 6। তাহলে এখানেও কত হবে? 28, 28 আর 2 কত হবে? 30, 30 0 হাতে থাকবে 3। এবার দেখো এখানেও সেম ডিজিটগুলোই আছে, তার মানে এটাও যোগ করলে 28 হবে, 28 আর 3 31। তার মানে 3108, এটা হয়ে যাবে আমাদের উত্তর, যেটা আছে অপশন সিতে। তার মানে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, একটি ট্রেন 130 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 45 কিমি প্রতি ঘন্টা বেগে 30 সেকেন্ডে একটি সেতুকে অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য কত? ঠিক আছে, 130 মিটার একটি ট্রেন। দেখো ট্রেনটির গতিবেগ কত দেওয়া আছে? 45 কিলোমিটার প্রতি ঘন্টা। এটাকে আমরা যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করি, তাহলে কি করতে হয় আমাদের? 5/18 দিয়ে গুণ করতে হয়। 5/18 দেখো কত দিয়ে যাবে? তার মানে 3 15 45, 3 6 18। তার মানে কত হয়ে গেল? আর কত দিয়ে যাবে কি? হ্যাঁ যাবে 3 2 6, 3 5 15। তার মানে 5 5 25, 25/2, 25/2 মিটার পার সেকেন্ড। এটা হয়ে গেল আমাদের ট্রেনের স্পিড। এবারে কি বলেছে, যে 30 সেকেন্ডে অতিক্রম করে কত? 130 মিটার একটা দৈর্ঘ্যের ট্রেন। তো আমরা সেতুর দৈর্ঘ্য যদি আমরা এক্স ধরে নিই, তার মানে এই 130 প্লাস এক্স,
এটাকে অতিক্রম করতে সময় লাগবে কত 30 সেকেন্ড। তার মানে 130/x ডিভাইড যদি আমরা করি স্পিড দিয়ে ডিভাইড মানে 25/2 দিয়ে যদি ডিভাইড করি, এটাই সমান সমান হয়ে যাবে কত 30 বা 30 সেকেন্ড, ঠিক না? এবারে এটা এদিকে গেলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তার মানে 130 যোগ এক্স ইজ ইকুয়াল টু 30 গুণ 25/2। এবারে দেখো 2 দিয়ে কাটো 15। এবারে 130 যোগ এক্স সমান সমান 25 15 কত হয়, 15 পাঁচে কত হয়, 15 4 60, 15 পাঁচে 75, 75-এর 5 হাতে থাকবে 7, 15 দুগুণা 30, আর 7 37। তার মানে এক্স সমান সমান কত হয়ে যাবে, 175 থেকে যদি আমরা 130 যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কত হবে, 5 4 2 245 মিটার, যেটা হচ্ছে অপশন সিতে। তার মানে সেতুটির দৈর্ঘ্য কত, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, 245 মিটার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, কি বলেছে, 5 জন পুরুষ অথবা 9 জন মহিলা একটি কাজ 19 দিনে শেষ করতে পারে, 3 জন পুরুষ ও 6 জন মহিলা সেই কাজটি কত দিনে শেষ করতে পারবে। ঠিক আছে, কি বলছে, 9 জন মহিলা মানে 9 ফিমেল ইজ ইকাল টু 5 মেল আমরা বলতে পারি। এরা কত দিনে কাজটা করে, 19 দিনে কাজটা করে। ঠিক আছে, এবার দেখো এই যে 9 ফিমেল ইজ ইকাল টু 5 মেল, এর পরিবর্তে আমরা 1 ফিমেল ইজ ইকাল টু 5/9 মেল লিখতে পারি। আবার 6 ফিমেল ইজ ইকাল টু 5/9 ইন্টু 6 মেল লিখতে পারি কি না? ঠিক আছে, তাহলে দেখো এবারে যদি কাটি আমরা, 3 দুগুণা 6, 3 3 9, মানে 10/3 মেল, এটা আমরা লিখতে পারি। ঠিক আছে, তার মানে 6 ফিমেলের পরিবর্তে আমরা 10/3 মেল লিখতে পারি। কেন লিখলাম এটা, কেন বের করলাম, এই যে এখানে 6 জন মহিলা আছে, 6 জন মহিলার সাথে আমরা পুরুষের রিলেশনটা বের করে নিলাম। এবারে দেখো, এবারে কি বলেছে যে এই 5 জন পুরুষ যদি 19 দিনে কাজটা শেষ করতে পারে, তাহলে আমরা টোটাল ওয়ার্ক আমরা ধরে নিচ্ছি, টোটাল ওয়ার্ক আমাদের কত হয়ে যাবে, 19 গুণ 5 মানে কত 95। ধরে নাও 95টা চেয়ার বানানো আমাদের টোটাল কাজ, 95টা চেয়ার বানানো আমাদের টোটাল কাজ। ঠিক আছে, এবারে আমরা কি করব, এই 10 কি বলেছে যে 3 জন পুরুষ ও 6 জন মহিলা, তার মানে 3 মেল প্লাস 6 ফিমেল। তো 3 মেল তো 3 মেলই লিখবো, প্লাস 6 ফিমেলের পরিবর্তে আমরা 10/3 মেল লিখতে পারি না? এবারে যদি যোগ করি তাহলে কি হবে, 3 3 9 যোগ 10 মানে 19/3 মেল। এবারে আমাদেরকে কি বলছে যে কত দিনে কাজটা শেষ হবে, তাহলে টোটাল ওয়ার্ক আমাদের কত 95। এবারে 95 ডিভাইড করতে হবে আমাদের কত, 19/3। এবারে 95 ভাগটা উল্টে গুণ হলে কত হয়ে যাবে, উপরে হয়ে যাবে 3, নিচে হয়ে যাবে 19। 19 দিয়ে কাটো, 19 5 95, 5 3 15, তার মানে আমাদের কত হয়ে গেল 15 দিন। কাজটা শেষ করতে কত দিন সময় লাগবে, 15 দিন সময় লাগবে। তার মানে অপশন এ হয়ে গেল আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? দেখো এটা কিন্তু আমাদের রিভিশন হচ্ছে, হ্যাঁ, এর আগে এই টাইপের অঙ্ক আমি তোমাদেরকে অনেক করিয়েছি। ঠিক আছে, তাই আজকে একদম পুরো ডিটেলসে করলাম না, কি করে করতে হয় সেই জিনিসটা তোমাদেরকে বলে দিলাম। চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, কি বলেছে, যদি 4টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান হয় 3টি দ্রব্যের বিক্রয় মূল্য, তবে লাভের শতকরা হার কত। তার মানে কি বলেছে, 4টি দ্রব্যের ক্রয় মূল্য মানে 4CP ইজ ইকুয়াল টু 3SP। তাহলে এখান থেকে CP/SP ইজ ইকুয়াল টু আমরা বের করতে পারি 3/4। তারপর ক্রয় মূল্য যদি 3 টাকা হয়, বিক্রয় মূল্য কত 4 টাকা, তাহলে আমাদের লাভ কত হলো, লাভ হলো 1 টাকা। এবারে 1 টাকা কততে লাভ হলো, 3 টাকায় লাভ হলো। শতকরা হার বের করতে বললে গুণ 100, তার মানে কি হয়ে গেল 100/3। 100/3 মানে কত, 33.33%, যেটা আছে অপশন বিতে। 100/3 মানে কত, 33.33। দেখো এগুলা কিন্তু তোমরা যখন অঙ্কগুলো করবে না, অঙ্কগুলো করতে করতেই তোমাদের মনে চলে আসবে যে কোনটা মানে কি। তার মানে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, একজন বিক্রেতা একটি ঘড়ি 1440 টাকায় বিক্রি করলে 10% ক্ষতি হয়, বিক্রেতাকে যদি 5% লাভ করতে হয় তবে ঘড়িটি কত টাকায় বিক্রি করতে হবে। দেখো কি বলেছে, 1440 টাকায় বিক্রি করেছে, দেখো বিক্রয় মূল্য গুণ দাগ দিয়ে যেটা হয়ে গেছে, কি হয়ে গেছে, 10% ক্ষতি হয়ে গেছে। 10% ক্ষতি হয়ে গেছে মানে কি, 100 টাকার জিনিসটা 90 টাকায় বিক্রি করেছে, তো যেটা হয়ে গেছে সেটা নিচে, তার মানে 90 লিখবো নিচে। এবারে কি, বিক্রেতাকে যদি 5% লাভ করতে হয়, যেটা করতে হবে সেটা উপরে। 5% লাভ মানে কি, 100 টাকার জিনিসটা 105 টাকায় বিক্রি করতে হবে, তার মানে যেটা হয়ে গেছে 90 টাকায় বিক্রি করে দিয়েছে, এবারে 105 টাকায় বিক্রি করতে হবে, তার মানে 105 টাকা উপরে। যেটা হয়ে গেছে সেটা একটাই জিনিস, একটাই কথা শুধু তোমরা মনে রাখবে, যেটা হয়ে গেছে সেটা নিচে, যেটা করতে হবে সেটা উপরে। ব্যাস, কাটাকাটি করো, 0 0 কাটা দাও।
9 দিয়ে কাটো, কত হবে? 9 1 9, 9 6 54, 16, 16 ইন্টু 105 কত হবে? দেখো 16 ইন্টু 100, 1600, 16 5 80, মানে 1680। দেখো তোমাদের যার যেভাবে গুণ করতে সুবিধা হয় সেভাবে গুণ করবে। আমি কিভাবে করলাম, এখানে 100কে আমি এই 100 যোগ 5 লিখে মনে মনে 100 যোগ 5 ভাবলাম। এবারে 16 দিয়ে 100কে গুণ করলে 1600, 16 দিয়ে 5কে গুণ করলে 80, এই দুটাকে আমি যোগ করে দিলাম মনে মনে, তাহলে হয়ে গেলো 1680। বুঝতে পারলে আমি কিভাবে যোগটা মানে গুণটা করলাম? তোমাদের যার যেভাবে সুবিধা হয় সেভাবে তোমরা গুণ করতে পারো, ঠিক আছে? তাহলে 1680 মানে অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, বার্ষিক 8% সুদে কোনো টাকার 2 বছরের জটিল সুদ ও সরল সুদের পার্থক্য 4 টাকা হলে আসল কত? ঠিক আছে, পার্থক্য যদি 4 টাকা হয় তাহলে আসল কত? দেখো আসল কত হবে, যখনই এখানে বলে দেবে না সরল সুদ আর জটিল সুদের পার্থক্য দেওয়া থাকবে, তাহলে আমাদেরকে আসল বের করার নিয়ম কি, আসল সমান সমান হয়ে যাবে পার্থক্য মানে 4 গুণ 100 বাই সুদের হার কত 8%, তার মানে 8 তার স্কোয়ার। এবারে দেখো কত হয়ে যাবে, 8 দিয়ে কেটে দাও ডাইরেক্ট, 4 দুগুণা 8, 4 25, তার মানে 4 গুণ উপরে হয়ে যাবে 25 গুণ 25, নিচে হয়ে যাবে 2 গুণ 2, 2 2 4, এই দিয়ে এটা 4 কেটে দাও, তার মানে থাকলো কত 25 গুণ 25, 25 গুণ 25 মানে কত 625, 25 স্কোয়ার মানে 625, তার মানে 625 হয়ে গেলো সঠিক উত্তর, যেটা হচ্ছে অপশন এ তে। তার মানে অপশন এ হয়ে গেল আমাদের সঠিক উত্তর। আসল কত, আসল হলো 625 টাকা। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, পরপর 8টি সংখ্যার চতুর্থ ও পঞ্চম সংখ্যার যোগফল 51 হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত হবে? ঠিক আছে, দেখো এই অঙ্কটা অনেকভাবে করা যায়, আমি তোমাদেরকে একদম বেস্ট যেটা উপায় সেটা আমি বলে দিচ্ছি। দেখো কি, এই প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, ধরে নাও 8টা সংখ্যা আছে। ঠিক আছে, এবার কি বলেছে, চতুর্থ আর পঞ্চম সংখ্যার যোগফল কত 51। তোমাদেরকে আমি একটা কন্ডিশন এখানে বলে দিচ্ছি। দেখো যখনই এরকম জোড় সংখ্যা দেওয়া থাকবে না, পরপর সংখ্যা দেওয়া থাকবে, যখনই এরকম পরপর সংখ্যা দেওয়া থাকবে, তোমরা দেখবে সবসময় কি হবে, এই দুটার যোগফল যেটা হবে, এটা আর এটার যোগফল ওটা হবে, এটা আর এটার যোগফল ওটা হবে, এটা আর এটার যোগফলও সেম হবে, কোনো চেঞ্জ হবে না। দেখো এমনি তুমি দেখো না, 5 আর 4 9, 6 আর 3 9, 7 আর 2 9, 8 আর 1 9, ঠিক আছে? তাই এখানে যেই সংখ্যাটাই থাক না কেন, এই দুটো সংখ্যার যোগফল যেটা হবে, এগুলো সংখ্যারও কিন্তু যোগফল সেটাই হবে। আমাদের কি চাইছে, প্রথম আর মানে বৃহত্তম আর ক্ষুদ্রতম, তো বৃহত্তম আর ক্ষুদ্রতমরও কিন্তু সেমই হবে। এটার যদি 51 হয় তো এটারও 51 হবে, এটারও 51 হবে, এই দুটোর যোগফল 51 হবে। ঠিক আছে, এবার তোমাদের দেখো যদি প্রথম আর, তাহলে তো এটার উত্তর আমাদের হয়ে গেল 51, অপশন সি কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? কিন্তু যদি এরকম না দেওয়া থাকতো, ধরে নাও আলাদা দেওয়া আছে যে যে 7 নম্বর সংখ্যার 1 নম্বর প্রথম সংখ্যা এর যোগফল কত হবে, ঠিক আছে, তাহলে তোমরা কি করতে পারতে, তাহলে সিম্পল আমরা 51 থেকে 1 কমিয়ে দিতাম। ঠিক আছে, এইভাবে করা যেত। অথবা আমরা এটাকে আরো একভাবে করতে পারি, কিভাবে করতে পারি দেখো, এই দেখো দুটো সংখ্যার যোগফল দেওয়া আছে 51, পরপর দুটো সংখ্যার যোগফল 51, তাহলে এই দুটোর বিয়োগফল কত, যেহেতু পরপর সংখ্যা তাহলে বিয়োগফল 1। তো আমরা জানি দুটো সংখ্যার যোগফল দেওয়া আছে, বিয়োগফল দেওয়া আছে, তাহলে বড় সংখ্যাটা কি হবে, যোগফল যোগ বিয়োগফল বাই 2। তো 51 যোগ 1 মানে 52, 52 বাই 2 মানে 26, তার মানে বড় সংখ্যাটা কত হবে 26, তার মানে 5-এর এখানে কি হয়ে যাবে 26। এবারে এটা যদি 26 হয়, এটা কত হবে 27, এটা হবে 28, এটা হবে 29, আর এটা কত হবে 25, 24, 23, 22। দেখো আমি তোমাদেরকে সংখ্যাটাও বের করে দিয়ে দিলাম। ঠিক আছে, এবার তোমাদেরকে যেটার যোগফল গুণফল যেই চাইবে না কেন তোমরা বের করতে কিন্তু পারবে। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, অমিত ও তার পুত্রের বয়সের সমষ্টি 45 বছর। 5 বছর আগে অমিতের বয়স ছিল তার পুত্রের বয়সের 4 গুণ, বর্তমানে তার পুত্রের বয়স কত? ঠিক আছে, কি বলেছে, অমিত ও তার পুত্রের বয়সের সমষ্টি 45 বছর। এখানে আছে অমিত আর এখানে হচ্ছে অমিতের সন, দুজনের বয়সের সমষ্টি 45 বছর। ঠিক আছে, কি বলেছে, 5 বছর আগে অমিতের বয়স ছিল তার পুত্রের বয়সের 4 গুণ। আমি ধরে নিচ্ছি 5 বছর আগে অমিতের ছেলের বয়স ছিল এক্স, তাহলে অমিতের বয়স কত হবে 4 গুণ মানে 4x। ঠিক আছে, তাহলে বর্তমানে মানে 5 বছর পরে তাদের তাহলে বয়স কত হবে, অমিতের বয়স তার সাথে 5 যোগ হয়ে যাবে, তার পুত্রের বয়সও তার সাথে 5 যোগ হয়ে যাবে। এবারে কি বলেছে যে এই অমিতের বয়স আর তার পুত্রের বয়স, এই দুটো বয়স মিলে হচ্ছে কত 45। তাহলে এখান থেকে আমরা এক্স এর মান বের করতে পারি। দেখো 4x আর 1x মানে 5x, এই দেখো 5 আর 5 কত, 5 আর 5 10, 10টা ওদিকে চলে গেলে কি হবে মাইনাস। এবারে 45 থেকে
45 থেকে 10 চলে গেলে কত হয়ে যাবে 35, ঠিক না? তাহলে এখান থেকে আমরা এক্স এর মান কত বের করতে পারবো, 5 দিয়ে কাটো, 5 7 35, তার মানে এক্স সমান কত হয়ে গেলো 7। তাহলে এক্স এর মান কত হয়ে গেলো 7। অমিতের বয়স, ছেলের বয়স কত ধরছিলাম আমরা, 7 বছর। 7 বছর কি ধরছিলাম আমরা, 5 বছর আগের বয়স, তারপরে বর্তমানে তার বয়স কত, 7 যোগ 5 12 বছর, তার মানে ওর বর্তমানে ওর বয়স কত, 12 বছর। কি রে ভাই, এবার আবার অপশন ভুল, কত বছর হবে, 12 বছর হবে। হ্যাঁ, অপশন ভুল দেওয়া আছে, বর্তমানে তার পুত্রের বয়স হবে 12 বছর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, যদি একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 3:4:5 হয় তবে ত্রিভুজটির বৃহত্তম কোণ কত? দেখো বেসিক একটা জিনিস আমাদেরকে জানতে হবে এটা অঙ্ক করার আগে, যে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত। ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি। ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি, তার মানে এই অনুপাত 3টার সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এবারে আমাদেরকে কি চেয়েছে, বৃহত্তম কোণটার মান কত, বৃহত্তম কোণটার মান কত, 5। তাহলে বৃহত্তম মান হয়ে যাবে 180 গুণ 5 বাই, যোগ করো 5 4 9 আর 3 12, 12। এবারে কাটাকাটি করো, কত কাটবে, 6 6 2 12, 6 3 18, মানে 30, 2 দিয়ে কাটো আবার 15, 15 পাচ্ছে 75। তার বড় কোণটার মান কত হয়ে গেলো 75 ডিগ্রি, যেটা আছে অপশন বিতে। তার মানে অপশন বি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। এই অঙ্কটা একদম সোজা অঙ্ক, কিন্তু এটা অঙ্ক করার আগে তোমাদেরকে এই জিনিসটা জানতে হবে যে তোমাদের ত্রিভুজের 3টা কোণের সমষ্টি কত, এটা জানো কিনা, তার জন্য এই অঙ্কটা দেওয়া। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, 1 জানুয়ারি 2017 সোমবার, তাহলে 1 জানুয়ারি 2018 কি বার হবে? দেখো যখনই সেম ডেট থাকবে, ঠিক আছে, সেম ডেট থাকবে, আর সেই বছরটা লিপ ইয়ার হবে না, লিপ ইয়ার হবে না। 2017 সাল কি লিপ ইয়ার, লিপ ইয়ার না, 2017 সাল লিপ ইয়ার না। যদি সেম ডেট থাকে, একটা বছর চেঞ্জ হয়, তাহলে আমাদের দিনটা কি হবে, এক বেড়ে যাবে, এক কি হয়ে যাবে, বেড়ে যাবে। তাহলে সোমবারের সাথে এক যোগ করলে কি হয়ে যাবে, মঙ্গলবার, কি হয়ে যাবে, মঙ্গলবার। বোঝা গেল? তার মানে কি হয়ে যাবে, সঠিক উত্তর আমাদের বি অপশন, মঙ্গলবার। বোঝা গেল? যদি লিপিয়ার হতো তাহলে কি হয়ে যেত, +2 হয়ে যেত, +2 হয়ে যেত। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, 1 মিনিটে একটি বালতির 3/7 অংশ ভর্তি হয়, বালতিটির বাকি অংশ ভর্তি হতে কত সময় লাগবে? ঠিক আছে, বালতিটির বাকি অংশ ভর্তি হতে কত সময় লাগবে। দেখো কি বলেছে, 3/7, 3/7 অংশ ভর্তি হতে সময় লাগে 1 মিনিট। তার মানে এক অংশ ভর্তি হতে সময় কত লাগবে, 7/3 মিনিট। তার মানে বাকি অংশ কত, একটা বালতির যদি মোট এক অংশ হয়, তার মধ্যে থেকে 3/7 অংশ ভর্তি হয়ে গেছে, তার মানে বাকি অংশ কত, বাকি অংশ 4/7, ঠিক না, 7 থেকে 7 থেকে 3 চলে গেলে 4, 4/7। তার মানে 4/7 অংশ ভর্তি হতে এখন কত সময় লাগবে, 7/3 গুণ 4/7, 7 7 কাটো, সমান সমান 4/3, 4/3 মিনিট, যেটা আছে অপশন বিতে। তার মানে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? সোজা অঙ্ক, কিন্তু করতে অনেকেরই মানে অসুবিধা হবে, অঙ্কটা করতে বুঝতে অনেকের অসুবিধা হবে। ঠিক আছে, তোমরা বুঝে গেলে অঙ্কটা কি করে করতে হয়। চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো কি বলেছে পরবর্তী প্রশ্ন, একটি টিভির মূল্য 20% কমে যাওয়ায় টিভির বিক্রি 40% বৃদ্ধি পায়, তাহলে লাভের শতকরা হারের কি পরিবর্তন হবে? ঠিক আছে, ধরে নাও আগে আমি বলছি যে আগে একটা টিভির দাম ছিল 100 টাকা আর বিক্রি হতো 100টা টিভি। এবারে কি বলেছে, তার মানে আগে কত টাকা লাভ হতো, তার মানে 10,000, 100 টাকা দামের 100টা টিভি বিক্রি হতো, 10,000 টাকা লাভ হতো, তার মানে মানে বিক্রি হতো। এবারে দেখো, এবারে কি বলেছে, টিভির মূল্য 12%, 20% কমে গেছে, তার মানে এখন কত হয়ে গেছে, 80 টাকা। এবারে টিভির বিক্রি 40% বৃদ্ধি পেয়েছে, তার মানে এখন দাম হয়ে গেছে কত, টিভির বিক্রি বৃদ্ধি পেয়েছে, তার মানে এখন কতটা টিভি বিক্রি হয়, 140টা বিক্রি হয়। কত হয়ে যাবে এখন মোট বিক্রি, 140, মানে 14 কত হয়, 112, পিছনে দুটো শূন্য। ঠিক আছে, তাহলে আগে কত ছিল, আগে ছিল 10,000, এখন কত হলো 11,200। তার মানে এখন কত টাকা বাড়লো, এখন বাড়লো 1,200 টাকা, এখন বেশি পাচ্ছে। তাহলে শতকরা কত বৃদ্ধি পেয়েছে, এখন বৃদ্ধি পেয়েছে 1,200, কতর মধ্যে, আগে ছিল 10,000। শতকরা বের করার জন্য 100 দিয়ে গুণ, 00 কাটো, 00 কাটো, 00 কাটো, 00 কাটো, তার মানে কত পার্সেন্ট বৃদ্ধি পেলো, 12% বৃদ্ধি পেলো, 12% বৃদ্ধি পেয়েছে। অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি।
পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো, কি বলেছে 631-এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এটা করার ক্ষেত্রে আমরা কি করব, এই যে 631 আছে এর আমরা বর্গমূল বের করব। বর্গমূল বের করতে গেলে কি করতে হয়, যেটা করতে হয় আমরা করি। দেখো 631, এই 3 আর 1 এটা হয়ে যাবে একটা গ্রুপ, আর 6টা থাকবে একা। এবারে আমাদেরকে কি করতে হবে, 1 1 1 2 2 2 3 3 3 এভাবে করে গুণ করে দেখতে হবে, যেটাতে 6 অথবা 6-এর কম আসে। তাহলে কি দেখো 1 1 1 2 2 4, 3 3 9 বেশি হয়ে যাবে, তাহলে আমরা এখানে নেব 2, 2কে 2 দিয়ে গুণ করলে কত হবে, 2 2 4, তাহলে কত আসলো 2 নামলে কত 3 নামবে আর 1 নামবে, তার মানে কত হলো 231। এবারে দেখো এখানে যেহেতু 2 লিখেছি তার ডবল এখানে লিখতে লাগবে, 2 ডবল হলো 4। এবারে দেখো এখানে এমন একটা সংখ্যা বসাবো যেই সংখ্যাটা কত হবে 231 বা তার কম হবে। দেখো এবারে 4-এর পিছনে যদি আমি 5 লিখি তাহলে সেটাকে আমাদেরকে কি করতে হবে, 5 দিয়ে গুণ করতে হবে। 5 দিয়ে গুণ করলে 5 5 25, এর 5 হাতে থাকবে 2 5 4 20 আর 2 22। এবারে আবার 5 46 যদি বসাই, তার মানে 6 দিয়ে গুণ করতে হবে, 6 6 36, এর 6 হাতে থাকবে 3 24 আর 3 27, 276। দেখো 225-এ আমাদের কম হচ্ছে, 276-এ আমাদের বেশি হচ্ছে। যেহেতু বলেছে এখানে কত যোগ করলে, তাহলে দেখো এখানে যদি আমি 6 বসায় 276 লিখতে পারতাম তাহলে এটা আমার পূর্ণবর্গ সংখ্যা হতো। কারণ দেখো যদি আমি কম লিখি তাহলে তো আমাকে কি করতে হতো, এটা থেকে কম মানে কমাতে হতো, কিন্তু আমাকে যেহেতু বলেছে যোগ করতে হবে, তাই আমরা কি করব, এখানে 276 আমি লিখবো। তাহলে দেখো 276 থেকে তার মানে 231 কম আছে। এবারে কতটা কম আছে, 276 থেকে যদি আমি 231 বিয়োগ করি তাহলে কত হবে, এখানে 5 4 45, তার মানে 45 কম আছে। কত কম আছে, 45 কম আছে। তার মানে এখানে 231-এর জায়গায় যদি 276 থাকতো পূর্ণবর্গ সংখ্যা হতো, তার মানে 45 যদি আরো বেশি থাকতো তাহলে সেই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হতো। তাহলে আমরা বলতে পারি যে সম্পূর্ণ সংখ্যাটা যা আছে 631, সেখানেই যদি 45 যোগ করা হয় তাহলে সেই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে, সঠিক উত্তর হচ্ছে অপশন ডি 45। বোঝা গেল? তো দেখো এটাই ছিল আজকের ভিডিওর আমাদের শেষ প্রশ্ন। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবে, আর তোমরা যারা ক্লাস 7 পরীক্ষা দিতে যাচ্ছ তাদের সবার জন্য বেস্ট অফ লাক, খুব ভালো পরীক্ষা দিও। জয় হিন্দ।